আসসালামু আলাইকুম। একটি খবর দেখে দর্শক কিছু মন্তব্য করতে চাই। খবরটি হচ্ছে গতকালকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ হয়েছে। সেই সমাবেশে নতুন মুখ হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র নেতা, বিএনপির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন, ক্ষমতা অপব্যবহারের শাস্তি হবে আকাশচুম্বী, ক্ষমার সুযোগ নেই। বক্তব্যটা খুবই কঠিন। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে এবং তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পরপরই জনাব মোদি এমন সব উদ্ভট অসংলগ্ন কথাবার্তা বলছেন, তাতে মনে হয় তার উপরে চাপ ক্রমাগত বাড়ছে। উনি কি বলছেন, কেন বলছেন, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং আমি মনে করি ভারতের এবারকার নির্বাচনটা আমাদের দেশের জন্য, এই উপমহাদেশের জন্য এবং এই বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সে কারণে এটা নিয়ে আমি একটু আপডেট বেশি দিতে চাই এবং আমি আমার দুটো চ্যানেলেই এই ইলেকশন রিলেটেড ভিডিও দেব। আসসালামু আলাইকুম। ডলার এবং অর্থ সংকটে সরকার ব্যাপকভাবে হিমশিম খাচ্ছে, মোটামুটি সেটা পরিষ্কার। বিভিন্ন ঋণদান সংস্থার কাছ থেকে সরকার ডলার চাইছে, প্রকল্প সহায়তা চাচ্ছে। তো মূলত এই মুহূর্তে সরকারের দরকার হচ্ছে খুব দ্রুত গতিতে ডলার। এই ডলার না হলে তার বাজেট পরিকল্পনা বা প্রণয়ন করতে পারছে না। মূল্যস্ফীতি যে হারে বাড়ছে সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মোট কথা একেবারেই হিমশিম অবস্থা। দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। এমন সব উদ্ভট অসংলগ্ন কথাবার্তা বলছেন, তাতে মনে হয় তার উপরে চাপ ক্রমাগত বাড়ছে। উনি কি বলছেন, কেন বলছেন, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং আমি মনে করি ভারতের এবারকার নির্বাচনটা আমাদের দেশের জন্য, এই উপমহাদেশের জন্য এবং এই বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সে কারণে এটা নিয়ে আমি একটু আপডেট বেশি দিতে চাই এবং আমি আমার দুটো চ্যানেলেই এই ইলেকশন রিলেটেড ভিডিও দেব। 3 পর্যায়ে নির্বাচন শুনতে মনে হয় 7টা পর্যায় হবে, তার মধ্যে 3 হওয়া মানে কম না, 3 হওয়া মানে বেশি। আসলে 280-র বেশি, টু বি প্রেসাইজ সম্ভবত 283টা আসনের নির্বাচন হয়ে গেল। আমাদের অর্ধেকের বেশি, আরও 10টা-11টা সিট বেশি হয়ে গেছে। সুতরাং খুবই মেজর চাঙ্ক চলে গেল। এই নির্বাচনে কি হলো এবং আমি শেষে আসবো কেন এই নির্বাচনটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি। বিজেপির পক্ষ থেকে বিশেষ করে জনাব নরেন্দ্র মোদী তার সেকেন্ড ফেজের আগে যেভাবে মুসলিম বিদ্বেষী বক্তব্য দিচ্ছিলেন, হেট স্পিচ সোজা সাপটা কথায়, সেটা চলছে এবং দায় সারা গোছের এক ধরনের শোকজ করা হয়েছে কোনো নাম উল্লেখ না করে নির্বাচন কমিশন। আমি এটা একটা আলাদা ভিডিও করব কিভাবে ভারতের নির্বাচন কমিশনকেও নিজের কবজা করে ফেলেছে বর্তমান বিজেপি সরকার। এবং আমরা নিশ্চিত থাকতে পারি যদি সামনে তারা আরও ক্ষমতায় থাকে, যদি চলে আসে আবার, সেই সম্ভাবনা এখনও আছে বলে আমি মনে করি, বেশিই আছে, তাহলে তারা আরও অনেকগুলো প্রতিষ্ঠানকে আসলে ধ্বংস করে ফেলবে। এবারকার নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তেমন কোনো কিছু যেহেতু ব্যারিয়ার তৈরি হয়নি, তারা তাদের মতো করে ক্রমাগত মুসলমানদের বিরুদ্ধে হেট স্পিচ কন্টিনিউ করেছে। এটা খুব নতুন, এটা সেকেন্ড ফেজে হয়েছে। থার্ড ফেজের আগে জনাব মোদী প্রথম যে কাজটা করেছেন, গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন, হঠাৎ করে আবার অযোধ্যা যান। আমি ভুল না করলে তারিখটা 5 মে, গিয়ে সেই অসমাপ্ত রাম মন্দির, এটা নিয়েও ভিডিও করেছিলাম, অসমাপ্ত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা অসমাপ্ত মন্দিরে কোনো দিনও প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। এই কারণে তাদের সর্বোচ্চ ধর্মগুরুরা সেটা অ্যাভয়েড করেছিলেন, কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে এই রাম মন্দির উদ্বোধন করে দিয়েছিলেন। যাই হোক, উনি রাম মন্দিরে গেলেন এবং সেখানে রামকে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন, মানে আবারও ধর্মীয় কার্ড খেলছেন কোনো না কোনো ফর্মে, নিজের হিন্দুত্ব সবার সামনে আবার আনছেন। এবং উত্তরপ্রদেশে বিশেষ করে এর মধ্যে এই দফায় জনাব অমিত শাহর নির্বাচন হচ্ছে, অমিত শাহর সিটে নির্বাচন হচ্ছে, সেখানে গেছেন, আরও বেশ কিছু জায়গায় গেছেন। এভাবে চলল। এর মধ্যে একটার পর একটা
সমস্যা তৈরি হয়েছে। এর মধ্যে আমরা বলবো যে তৃতীয় পর্যায়ে ভোটের আগে একটা মারাত্মক অভিযোগ বিজেপির বিরুদ্ধে এসছে, সেটা হলো পশ্চিমবঙ্গে আমাদের মনে থাকার কথা সন্দেশখালীতে 2 নারী ধর্ষিত হয়েছেন বলে তৃণমূলের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ, এবং সেটা নিয়ে দারুণ নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা হয়েছে বিজেপির দিক থেকে, অনেক রকম প্রটেস্ট হয়েছে। কিন্তু একটা গোপন ভিডিওতে দেখা যায়, যেটা ফ্ল্যাশ হয়ে গিয়েছিল, তাতে দেখা যায় যে বিজেপি নেতা আসলে বলছেন ওই নারীরা আদতে ধর্ষিত হয় নাই, তারা রীতিমতো এটা একটা ফেক তৈরি করে এই পরিস্থিতি তৈরি করেছেন। সেই ভিডিওটা প্রকাশিত হয়ে গেছে, এবং যেটা খুবই ইন্টারেস্টিং, এরপর তৃতীয় পর্যায়ে শেষ হওয়ার পর যে 2 নারী অভিযোগ করেছিলেন তারা তাদের মামলা প্রত্যাহার করছেন, এবং তারা বলছেন যে তাদেরকে মিথ্যা কথা বলে এই মামলাটা করেছেন। সো কত নিচু পর্যায়ে বিজেপি এখন নেমেছে এই নির্বাচনে তার পরিস্থিতি বা তার অবস্থান ভালো করার জন্য, সেটা আমরা বুঝতে পারি। এবং দ্বিতীয় পর্যায়ে যেহেতু ভোটের পার্সেন্টেজ কম ছিল, ক্রমাগত ভোট বেশি দেওয়ার আহ্বান ছিল, এবং তৃতীয় পর্যায়েও দেখা গেছে এতে 93টা সিটের নির্বাচন হয়েছে, এবং তাতেও দেখা গেছে ভোট কাস্টিংয়ের পার্সেন্টেজ আগের বারের তুলনায় গ্রসলি 4%, 4.5% কম। এটা দ্বিতীয় পর্যায়ে ছিল, তৃতীয় পর্যায়ে হয়েছে। মানে কেউ এটা নানান ইন্টারপ্রিটেশন আছে। কেউ বলছেন যে ভোটের পার্সেন্টেজ কম থাকা ক্ষমতাসীনদের জন্য খারাপ কিছু না, সাধারণত ক্ষমতাসীনদের জন্য ঝুঁকি হয় যখন অনেক মানুষ ভোট দিতে আসে এবং তারা তখন মূলত অ্যান্টি ইনকামবেন্সি ভোট দিতে আসে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, বিজেপি যখন বারবার মানুষকে ভোট দিতে আসতে বলে, এটা বুঝতে হবে, এটা তো মানতে হবে, ভারতে বিজেপির মতো স্ট্রাকচার্ড কোনো দল নাই, এত গ্রাসরুটে কারো সংগঠন নাই, বিশেষ করে তাদের যে সংগঠনটা আরএসএস, একেবারে গ্রাসরুট পর্যন্ত তাদের সংগঠন আছে। সুতরাং বিজেপি আমি ধারণা করি বুঝতে পারছে যে তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকই আসলে ঠিকঠাক মতো ভোট দিচ্ছে না, সে কারণে তারা ক্রমাগত ভোটে আসার জন্য আহ্বান জানাচ্ছে। মানে এটা তো হওয়ারই কথা। আসলে আপনি যখন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন বিরোধীদেরকে যে আপনি একাই 370 পাবেন, যদিও আপনি 370 পাবেন, আমরা আসলে মিডিয়ার প্রোপাগ্যান্ডায় চুপ করে আছি। বিজেপি এবার 441টা আসনে নির্বাচন করছে, বাকিগুলো তার জোট সঙ্গীদেরকে ছেড়েছে। 441টায় যদি 370 পেতে হয় তাতে 84% সাকসেস রেট লাগে। এটা আসলে অঙ্ক দিয়েই ইম্পসিবল। যাই হোক, এটা আপনি বলছেন জোটগতভাবে 400 ক্রস করবেন। ভারতের ইতিহাসে একবার মাত্র কংগ্রেস সেটা করতে পেরেছিল, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর। আপনি সেটা করে দেখাবেন। তো তাই যদি হয়, ইফ ইউ আর দ্যাট কনফিডেন্ট, আপনার তো লোকজন ঘরে বসে থাকবে, দরকার নাই আমার ভোট দেওয়ার, আমার দল তো বিরাট বিজয় পাচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ। কিন্তু আপনি যখন ডাকছেন, তার মানে ভোটের পার্সেন্টেজ কম পড়াকে যেভাবে ইন্টারপ্রিট করুক না কেন, আমি বিভিন্ন জায়গার ডেটা দেখে বা এক ধরনের অ্যাজাম্পশন অনেকে দেখে আমি ধারণা করি বিজেপি এবার ভোট কম হওয়ার পার্সেন্টেজে ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিজেপির লোকজনই সম্ভবত তার যে কোর ভোটের জায়গা, তারা ভোট দিতে আসছে না। যদিও বিজেপি যেহেতু যথেষ্ট পরিমাণ মানে গ্রাসরুট পর্যন্ত স্ট্রাকচার আছে, ভোটারদেরকে নিয়ে যাওয়ার মতো তাদের সব রকম সাংগঠনিক ক্ষমতা আছে, জোর আছে, তারা চেষ্টা করেছে, বাট দে ফেইলড। থার্ড বারও এসে তাদের যথেষ্ট ভোট দেয় নাই, এটা আমরা ধরতে পারি। তৃতীয় পর্যায়ের পরে এসে যেটা খুবই বড় ব্যাপার, মানে যারা মোদিকে আসলে ফলো করা উচিত। আমি আগেও বলেছি, সেকেন্ড পর্যায়ের আগে ওটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যখন মোদি হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর হেট স্পিচ দিচ্ছিল, যেটা আগে উনি করেননি। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর, এর আগে অনেক কিছুই করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর হাতে গোনা একবার দুবার উনি অতি মাইল্ড ধরনের কথাবার্তা বলেছিলেন। আমি বলেছিলাম যে তিনি এই কাজগুলো করাতেন মাঝারি বা আরও নিচের দিকের লোকজনকে দিয়ে, মাঝারিরাও বলতেন। যেন অমিত শাহর মুখে আমরা প্রচুর হেট স্পিচ শুনেছি, অ্যান্টি মুসলিম। আমরা যোগী আদিত্যনাথ, এরাও সর্বোচ্চ পর্যায়েরই নেতা। অমিত শাহ তো অনেক মুসলিমকে ওখানকার যখন সিএএ করছে তখন বাংলাদেশ থেকে গেছে এবং টার্মাইট বলেছিলেন। টার্মাইট কাউকে বলা, একটা মানুষকে ডিহিউম্যানাইজ করা কিন্তু জেনোসাইডের একটা লক্ষণ। যাই হোক, জনাব মোদি এর কাজটা এতটা করতেন না, এবার তিনি যেভাবে করেছেন, আমি আমার আগের ভিডিওটাতেই বলেছি, আপনাদের বলে থাকার কথা, বিভৎস রকম আক্রমণ করেছেন এবং মিথ্যে কথাবার্তা বলেছেন। উনি যে অভিযোগ করেছেন জনাব মনমোহন সিংকে নিয়ে, সেটা ছিল না, এটা ফ্যাক্ট চেক করে দেখা গেছে আটারলি মিথ্যে কথা বলেছেন। উনি কংগ্রেসের বর্তমান যে ম্যানিফেস্টো আছে, সেটাতে যা যা আছে বলে বলেছেন মুসলিমদেরকে নিয়ে, সেটাও ডাহা মিথ্যে কথা, একেবারে ডাহা মিথ্যে কথা বলেছেন।
ঠিক একইভাবে এখন সর্বশেষ যা করেছেন এর চেয়ে কোনো উদ্ভট কথা হতে পারে না। উনি যা বলেছেন সেটা ইংলিশ ট্রান্সলেশনটা এরকম: Friends, you must have seen that for the last 5 years, the Prince of Congress, আমরা বুঝি রাহুল গান্ধীকে বলছেন, used to start chanting as soon as he woke up in the morning. Since the Rafale case, the Rafale plane কিনেছিল, got grounded, he has started to a new chant. For the last 5 years, he used to chant the names of 5 industrialists. Then he slowly started talking about Ambani Adani. But since the elections have been declared, he has stopped criticizing Ambani and Adani. Today, I want to ask the people of Telangana whether this prince can declare how much wealth he has collected from Ambani Adani for these elections. How many sacks of black money have you taken? Has a van full of notes reached for Congress? What's the deal that you stopped criticizing Adani Ambani overnight? There is definitely something fishy here. মানে কি পরিমাণ ফালতু কথা। ফালতু কথা মনে হচ্ছে এই যে হিন্দুস্তান টাইমস আগের বার ওই কাজটা করেছিল, তারা একটা ফ্যাক্ট চেক করেছে, ইজ ইট ট্রু? এরপর তারা বলছে 20 এপ্রিল থেকে তারা এখন পর্যন্ত অনেকগুলো ক্ষেত্রে তারা মানে রাহুল গান্ধী, গৌতম আদানি এবং মুকেশ আম্বানি সম্পর্কে পেয়েছে। এরপর ইনস্ট্যান্স ধরে 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 রাহুল গান্ধীর বক্তব্য দিয়ে তারা প্রমাণ করে দেখিয়েছে রাহুল গান্ধী এখনও কত মারাত্মকভাবে অ্যাটাক করছে তাকে। মানে যারা মোদি আদানির প্লেনে ঘুরে বেরিয়েছেন গুজরাটে থাকতে, এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর, এগুলো তো খুবই ওপেন সিক্রেট। এবং গুজরাটে থাকার সময় থেকে এই আদানি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে জাস্ট তার অলিগার্ক হিসাবে। এবং আম্বানিরা পরে, আদানির নাম সবার আগে, 2 নম্বরে আম্বানির নাম। কিন্তু উনি এই রকম মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ করছেন যে এটা রাহুল গান্ধী চুপ হয়ে গেছেন, কত টাকা নিয়েছেন। এবং খুব মজার ব্যাপার, আমি দেখলাম রাহুল গান্ধী একটা স্মার্ট জবাব দিয়েছেন, এবং তাই তো করা উচিত। ওদের একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আছে, ইডি বলে, যাকে লেলিয়ে, আমাদের দুদক লেলিয়ে দেন না, মোদি এটাকে লেলিয়ে দিয়েছে বিরোধী দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে। অত্যন্ত নোংরাভাবে তিনি ব্যবহার করেছেন। ইনফ্যাক্ট ভারতের সবগুলো প্রতিষ্ঠান আসলে এই সরকার যারা মোদির হাতে ধ্বংস হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ হচ্ছে ইডি। তো ইডির প্রসঙ্গ মানে রাহুল বলছেন, তো ঠিক আছে, তারা যদি আমাকে এরকম বস্তায় বস্তায় ভ্যানে ভরে, মানে মোদি যা বলছেন তার সারাংশটা এরকম যে আপনি তো আগে সমানে তাদের বিরুদ্ধে বলতেন, 5 জন সম্পর্কে বলতেন, পরে আদানি আম্বানি সকাল থেকে উঠেই বলতেন, ইলেকশন শুরু হওয়ার পর আপনি থেমে গেলেন কেন? ইলেকশন শুরু হওয়ার পর আপনি কত বস্তা টাকা পেয়েছেন, কত ভ্যান ভর্তি টাকা পেয়েছেন কংগ্রেস, এগুলো বলতে হবে, নাহলে আপনি চুপ কেন? রাহুল বলছেন যে আপনি ইডিকে দিয়ে ওই 2 প্রতিষ্ঠানকে ধরে আপনি তাদেরকে ইনভেস্টিগেট করান এবং করায় দেখেন কত টাকা আমি নিয়েছি। ভেরি ফেয়ার অ্যান্সার। আপনি সবাইকে এত ধরতে পারেন, সবাইকে এত ধরেন, তো ওরা যদি বস্তায় বস্তায় কালো টাকা দিয়ে থাকে তাহলে আপনি সেটা বের করুন। কথা সেটা না, কথা হচ্ছে রেটরিক এবং প্রধানমন্ত্রীর জায়গায় দাঁড়িয়ে, মানে ভারতের মতো দেশে এখনও কতগুলো রীতি ছিল। আপনি যখন একটা দেশের প্রধানমন্ত্রী, আপনি আসলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন যে যাতা বলবেন। ভারতে এই নর্ম আছে, এই নর্ম বহুদিন থেকে ফলোড হয়েছে, আপনি মিথ্যা কথা বলবেন না, এক ধরনের রীতি। বলে না একেবারেই তা না, কিন্তু ডাহা মিথ্যা। ওই যে বললাম মুসলিমদেরকে নিয়ে কংগ্রেস কি বলেছে বা মনমোহন সিং কি বলেছে, যেমন ডাহা মিথ্যা বলেছে, এটাও অত্যন্ত ডাহা মিথ্যা। এবং কাদেরকে নিয়ে? যারা তার অলিগার্ক হিসাবে সারা পৃথিবী জানে, তারা এখন কংগ্রেসকে টাকা দিয়েছে বস্তা বস্তা বলে বলছে। আমি এই কারণে বলছি যে জনাব মোদির ভীষণ মরিয়া অ্যাটিটিউড দেখা যাচ্ছে, যার জন্য উনি যাতা বলছেন, একেবারেই যাতা বলছেন। এটা ইন্ডিকেট করে ওনার অবস্থা ভালো না। তিনি রাষ্ট্রের ক্ষমতায় আছেন, সরকারের প্রধান, তার কাছে প্রচুর ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে আসে। অ্যাট দ্য সেম টাইম আই রিপিট, আরএসএস এর মতো একটা সংগঠন হচ্ছে তাদের মাদার সংগঠন, তাদের গ্রাসরুট থেকে তারা যথেষ্ট তথ্য পাচ্ছেন এবং আমি বিশ্বাস করি খুব ভালো তথ্য তাদের কাছে আসছে না। এখন ফল কি হবে? বিজেপি হেরে যাবে? আমি আমার প্রথম ভিডিওতে ইলেকশন নিয়ে বলেছিলাম যে নির্মলা সীতারামনের হাজব্যান্ড, ভারতের এখনকার অর্থমন্ত্রী পারাকালা প্রভাকর, যিনি নিজেরই অনেক পরিচয়, উনি একজন অর্থনীতিবিদ, পলিটিক্যাল কমেন্টেটর, তিনি বিজেপি তো জিতবেই না বলছেন বিজেপি 220-25 সিট পাবে। আমি রাদার আরেকজন মানুষকে এখানে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেয়, আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেয়া। উনি হচ্ছেন যোগেন্দ্র যাদব। উনি একজন সেফোলজিস্ট হিসাবে খুবই বিখ্যাত। সেফোলজিস্ট মানে যারা নির্বাচনী
পরিস্থিতি, মাঠ, এগুলো অ্যানালাইজ করেন এবং অনেক ক্ষেত্রে তাদের এক ধরনের প্রেডিকশন দিতে পারেন। যোগেন্দ্র একসময় আম আদমি পার্টিতে ছিলেন, ওখান থেকে ওনাকে বেরিয়ে আসতে হয়। উনি এখনও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তাই কেউ কেউ বলতে পারেন যে যোগেন্দ্র যাদবের কথা আমরা নেব কেন। এ কারণে নেব যে ওই ভদ্রলোক এখনও বেশ ভালো প্রেডিক্ট করেন। উনি রিসেন্টলি যে কর্ণাটকের বিধানসভা নির্বাচন হয়েছিল, যেখানে বিজেপি সরকার ছিল এবং জনাব মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, তাদের এই ট্রেও মারাত্মক রকম রোড শো টোক করে বহু কিছু করেছিল, মানে মনে হচ্ছিল সব কিছু তাদের পক্ষে যাচ্ছে, কিন্তু যোগেন্দ্র বলেছিলেন যে বিজেপি হারবে এবং ওখানে বিজেপি হেরেছে এবং আমরা অনেকেই জানি সেখানে কংগ্রেস ক্ষমতায় এসছে। যোগেন্দ্র যাদব যেটা বলছেন, উনি ভারতের অনেকগুলো রাজ্য, নির্বাচনের আগে থেকেই বলছেন, উনি ভারতের অনেকগুলো রাজ্যে ঘুরেছেন, বিশেষ করে সোকল হিন্দি হার্টল্যান্ড, যে রাজ্যগুলোতে প্রচুর হিন্দিভাষী মানুষ আছে। আমরা জানি এগুলোই বিজেপির, উত্তর ভারতের মূলত এগুলোই বিজেপির শক্তি, সাথে এদিকে বিহারও তাদের শক্তির জায়গা। এই জায়গাগুলোতে তিনি ঘুরে টুরে ওনার মনে হয়েছে আসলে মোদি ম্যাজিক নাই, মানুষের মধ্যে বিজেপির ক্ষমতায় থাকা নিয়ে, বিজেপির শক্তি নিয়ে যথেষ্ট শক্ত প্রশ্ন আছে। তবে উনি বাস্তববাদী মানুষ, উনি খুব চমৎকারভাবেই বলেছেন সেটা হচ্ছে দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এটা ভোটের বাক্সেই পুরোপুরি ট্রান্সলেটেড হবে, নট নেসেসারিলি সেটা যে হবেই এটা বলা কঠিন। কারণ আপনার প্রতি ডিসকন্টেন্ট আছে, আপনার প্রতি ডিসস্যাটিসফ্যাকশন আছে, সেগুলোকে আসলে ভোটের বাক্স পর্যন্ত নিয়ে আসার জন্য সাংগঠনিক স্ট্রেংথ এবং তৎপরতা দরকার। বিরোধীদের অতটা স্ট্রং তৎপরতা নেই, ফলে এটা ডিজাস্টার হয়ে যাবে তা না, আবার একেবারেই প্রভাব পড়বে না তা না। মানে ওনার ভাষ্য মতে প্রথম সেকেন্ড আর থার্ড দুটোতে ওনার ধারণা যে বিজেপি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটস হারাবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বিজেপি আসবে কি আসবে না, উনি আসলে জবাব দেননি এভাবে স্পেসিফিকলি, অন্তত আমি যে কটা তার ইন্টারভিউ দেখেছি সেগুলোতে পাইনি। কিন্তু আমার কাছে তারপরও মনে হয়, যেটা আমি আমার প্রথম ভিডিও, সেকেন্ড ভিডিও দুটোতেই বলেছি, আমি এখনও থার্ড ফেজের পরও আমার কাছে এখনও মনে হয় যে খুব মার্জিনালি হলেও বিজেপির এখনও সরকার গঠন করার সক্ষমতা আছে। তবে হাওয়া ভীষণ রকম ঘুরে যাচ্ছে, খুব দ্রুত ঘুরে যাচ্ছে। এখন ইন্ডিয়া জোট যদি তাদের পারফরমেন্সটা ভালো মতো করতে পারে, সামনের যে বাকি তিনটা আছে, যাতে যদিও এখানে অর্ধেকের কম সিট, তারপর অনেক এগুলোতে যদি ভালো পারফর্ম করতে পারে, একটা জিনিস একটু মনে রাখা দরকার যে অর্ধেকে গেল নির্বাচন হয়ে, সেই অর্ধেকের বেশি যে সিটগুলো 3 পর্যায়ে, এগুলোতে বিজেপি গত নির্বাচনে পরের এই বাকি 4টাতে যতগুলো সিট আছে তার চাইতে বেটার পারফর্ম করেছে, তাদের সাকসেস রেট ওই দিকটায় বেশি ছিল। সুতরাং এদিকটায় অলরেডি তাদের আগে থেকেই খারাপ পারফরমেন্স ছিল তুলনামূলকভাবে। বিজেপি গতবার এমনি যথেষ্ট ভালো করেছে, তুলনামূলকভাবে একটু খারাপ পারফরমেন্স ছিল। সেই খারাপ পারফরমেন্সের জায়গাগুলোতে ভোট হচ্ছে এবং 3 পর্যায়ে পরে যে জায়গায় দাঁড়িয়েছে, এখানে বিজেপিকে যদি যথেষ্ট ভালো চাপে ফেলা যায় তাহলে বিরোধীদের একটা সম্ভাবনা হলেও হতে পারে। তারপরও আমার কাছে এখনও মনে হয় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি অনেক। তবে নিশ্চিতভাবে 370-400 ওইসব একেবারেই বাজে আলাপগুলো সরিয়ে রাখি, কিন্তু আমি একটু ভুলে গিয়েছিলাম, এই কথাগুলো বলে আবার দরকার মনে করছি। এই নির্বাচনটা আমাদের খেয়াল রাখা দরকার। ভারতে একটা পরিচয়বাদী আইডেন্টিটি পলিটিক্স করা ফ্যাসিস্ট দল আরেকবার ক্ষমতায় আসা মানে এটা ভারত রাষ্ট্রের জন্য ক্ষতিকর। জনাব ওবামা ক্রিস্টিয়ান আমানপোরের সাথে ইন্টারভিউতে যখন জনাব মোদি আমেরিকায় গেছেন, তখন ওবামা বলেছিলেন যে বিজেপির রাজনীতি ভারতকে ভেঙে ফেলে দিতে পারে। আই অ্যাগ্রি উইথ দ্যাট। আমিও ভারতের এইরকম পরিণতি চাই না, এবং আমাদের সাবকন্টিনেন্টের ক্ষতি হবে এবং সারা বিশ্বেরও ক্ষতি হবে। এবং বিজেপির হেরে যাওয়া এই বার্তা, বা আমাদের যারা গণতন্ত্র লিবারেল ডেমোক্রেসির কথা ভাবি, তারা বিজেপির হেরে যাওয়া দিয়ে একটা মেসেজ আমাদের জন্য পাওয়া নিশ্চিত হবে, সেটা হচ্ছে একটা আইডেন্টিটি পলিটিক্স ঠিক কতদিন ক্ষমতায় থাকতে পারে এবং সেটা ঠিক কতটা দাপট নিয়ে থাকতে পারে। আমরা অলরেডি 10 বছর পরেই অন্তত দাপট কমার লক্ষণ দেখছি, আর যদি হয় সেটা শেষ পর্যন্ত ক্ষমতা থেকে তারা চলে যেতে হয়েছে। পরিচয়বাদী রাজনীতির পরাজয় পৃথিবীর ভবিষ্যতের জন্য, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, মানে দ্বিতীয় বড় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথেও তার গ্যাপ কত বড়, তাই না? এখানে 1.5 বিলিয়ন, আর ওখানে আমেরিকা হলো সেকেন্ড, 35-36 কোটি আমি যদি ভুল না করি। কত বড় ডিফারেন্স! সো এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানকার ভোটারের সংখ্যা পৃথিবীর অনেকগুলো দেশ একসাথে যোগ করে দিলেও হবে না, প্রায় 100 কোটি ভোটার ওখানে।
তো সেই পরিস্থিতির একটা দেশ, সেই একটা দেশের পরিচয়বাদী রাজনীতি পরাজিত হয়েছে। এটা বিশ্বের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য নিশ্চিতভাবে একটা চমৎকার উদাহরণ হয়ে থাকবে। আসসালামু আলাইকুম। ডলার এবং অর্থ সংকটে সরকার ব্যাপকভাবে হিমশিম খাচ্ছে, মোটামুটি সেটা পরিষ্কার। বিভিন্ন ঋণদান সংস্থার কাছ থেকে সরকার ডলার চাইছে, প্রকল্প সহায়তা চাচ্ছে। তো মূলত এই মুহূর্তে সরকারের দরকার হচ্ছে খুব দ্রুত গতিতে ডলার। এই ডলার না হলে তার বাজেট পরিকল্পনা বা প্রণয়ন করতে পারছে না। মূল্যস্ফীতি যে হারে বাড়ছে সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মোট কথা একেবারেই হিমশিম অবস্থা। দর্শক, তার একটি প্রতিফলন ঘটেছে। একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্থার কাছ থেকে বাংলাদেশ দ্রুত গতিতে ডলার চাইছে। তার মোট পরিমাণ এখন আপাতত একটি রিপোর্টে দেখা যাচ্ছে 200 কোটি ডলার চায় ঋণদাতাদের কাছ থেকে। আগামী 1 বছরে 200 কোটি ডলারের বেশি বাজেট সহায়তা চায়। বাজেট সহায়তা চায় এই কারণে যে প্রকল্প ঋণ যদি চাওয়া হয় তাহলে সেটি অনুমোদন করা সেটি সময় সাপেক্ষ ব্যাপার। মানে প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ছাড়, এই প্রক্রিয়াটা দ্রুত। আর বাজেট হচ্ছে খুব দ্রুত দেখে যে আমার বাজেট আগামী জুনে, এখনই আমার দরকার। তো এখন বাজেট সহায়তা চাইছে। সম্ভবত এরকম সংকট অতীতে কোনো সরকার মুখোমুখি হয়নি। বলা হচ্ছে মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থের যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তা দিতে মনোযোগী হয়েছে। রিজার্ভ সংকট, ডলারের মূল্য বৃদ্ধি, এসব সমস্যার সমাধানে নগদ ডলারের কোনো বিকল্প নেই। এজন্য নতুন করে বিশ্ব ব্যাংকের কাছে 75 কোটি ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে 65 কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। এর বাইরে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, AIIB, ফ্রান্স সাহায্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা আসতে পারে। মোট কথা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে সব জায়গায় সরকার হাত বাড়িয়েছে বা তাদেরকে অনুরোধ করছে। AIIB ও ফ্রান্স সাহায্য সংস্থার কাছ থেকে আসতে পারে 70 কোটি ডলারের বেশি। এখন এসব ঋণদাতা সংস্থার সঙ্গে দর কষাকষি চলছে। এছাড়া চীনের কাছ থেকেও বড় ধরনের বাজেট সহায়তা পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। চীনের কাছ থেকে নেওয়াটা খুব ক্রিটিক্যাল, কারণ চীনের যে শর্ত, অন্যদিকে এর একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব আছে। ফলে কিন্তু সরকারের আর কোনো উপায় নেই। সম্ভবত সরকার আশা করছে যতগুলো সংস্থা আছে তার মধ্যে চীনের কাছ থেকে হয়তো বড় আকারে সহায়তা পেতে পারে। সেই আলোচনাটা এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু সরকারের সমস্ত অর্থ মন্ত্রণালয়, ERD, অন্যান্য যতগুলো সংস্থা আছে সবাই এখন নক করছে বিভিন্ন সংস্থা এবং দেশের দ্বারে দ্বারে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র এই সমস্ত বলছে যে চলতি 2023-24 অর্থ বছরে অন্তত 50 কোটি ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা ছাড় করতে চায় ERD। এ বিষয়ে জাহিদ হোসেনও বলছেন যে সরকারের এখন নগদ ডলার দরকার। প্রকল্পের মাধ্যমে বিদেশি সহায়তা নিলে প্রকল্পের কেনাকাটার সময় ডলার আসে, এতে অনেক সময় চলে যায়। আর বাজেট সহায়তার ডলার অনুমোদনের জন্য সঙ্গে সঙ্গেই চলে আসে। তাই ডলার যোগান বাড়াতে মানে বাজেট সহায়তাই হচ্ছে উত্তম। আচ্ছা, চলতি মে মাসেই বিশ্বব্যাংকের বোর্ড সভায় DPCর আওতায় বাজেট সহায়তা অনুমোদনের কথা রয়েছে, কিন্তু তা 50 কোটি ডলার নাকি 75 কোটি ডলার তা এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংকের কাছ থেকে 75 কোটি ডলার, ADB জোগাড় করেছে 137 কোটি ডলার। ADBর সঙ্গে এখন দুটি বাজেট সহায়তা নিয়ে দর কষাকষি চলছে। একটি হলো স্বল্পোন্নত দেশের থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় 40 কোটি ডলারের সহায়তা, অন্যটি হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে 25 কোটি ডলারের সহায়তা। আসসালামু আলাইকুম। একটি খবর দেখে দর্শক কিছু মন্তব্য করতে চাই। খবরটি হচ্ছে গতকালকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ হয়েছে। সেই সমাবেশে নতুন মুখ হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র নেতা, বিএনপির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন ক্ষমতা অপব্যবহারের শাস্তি হবে আকাশচুম্বী, ক্ষমার সুযোগ নেই। বক্তব্যটা খুবই কঠিন, খুবই আত্মপ্রত্যয়ী একটি বক্তব্য এবং একই সঙ্গে
সমাবেশে একটি ধরনও পাল্টে গেছে গয়েশ্বরচন্দ্র রায়ের উপস্থিতির কারণে। এর আগে বিএনপির সমাবেশ মানেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে কিন্তু সেইটি পাল্টে গয়েশ্বরচন্দ্র রায় সামনে এসেছে। তো আমার মনে হয় যে এটা একটা ভালো, যে একটা নেতৃত্বের নানা ভেরিয়েশন আনা হচ্ছে। গয়েশ্বরচন্দ্র রায় আরেক দিন সমাবেশে দেখা যাবে যে আরেকজন নেতা সামনে আসছেন, এটা ভালো। এটা এক ধরনের যে মনোটোনাস সেটা কাটানোর জন্য ভালো। বিএনপির নেতৃত্বের সবাইকেই একেবারে উদ্যোগী করা, তাদেরকে অংশগ্রহণ করানোর, এটাও একটা ভালো প্রচেষ্টা। সবচেয়ে বড় কথা হলো, যখন যে নেতা দায়িত্ব পাচ্ছেন সেই নেতা কিন্তু একেবারে আপোষহীন অবস্থান ব্যক্ত করছেন। তো এই বক্তব্যটা বিএনপির এই পর্যায়ে এসে এটা খুবই সাহসী বক্তব্য নিঃসন্দেহে। তো এখানে গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, যত জুলুম, যত লুটপাট আর যত টাকা চুরি করেছেন, ক্ষমতাচ্যুতির পর শাস্তিটা কিন্তু আকাশচুম্বী। ক্ষমা চাইবেন, সুযোগ পাবেন না। সুতরাং যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন, জবাব একদিন দিতে হবে। খুব বক্তব্যগুলি খুব গোছানো এবং খুব দৃঢ় এবং কঠিন। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ অন্যান্য দাবিতে এই সমাবেশ হয়। নেতাকর্মীরা স্লোগানে নয়াপল্টন মুখরিত করেছে। এটা একটা ভালো জিনিস যে কি পরিমাণ এখনো বিরোধী দলের নেতাকর্মীরা তাদের সংকল্প, তাদের প্রত্যয় তারা ধরে রেখেছে, সেটারও একটা বহিঃপ্রকাশ ঘটেছে কালকের সমাবেশে। নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, আমাদের হতাশার কোনো কারণ নেই। আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়। জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায়। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার প্রতিবেশীদের নেই, কারো নেই। আর প্রতিবেশীদের দালালি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতি কি বিভিন্ন দেশের ইতিহাস পড়েন। খুবই একটি সতর্কবাণী। যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকেন, তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আমাদের সঙ্গে যতটুকু আচরণ করেন, এর 10 ভাগের 1 ভাগও আচরণ আপনাদের সঙ্গে যদি করি, তাহলে কি সহ্য করতে পারবেন? তা বহন করতে পারবেন? মানে খুবই সিগনিফিকেন্ট কথা যে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি বলা হচ্ছে যে তার 10 ভাগের 1 ভাগ কি আপনারা সহ্য করতে পারবেন? ঢাকা মহানগর বিএনপির আব্দুল সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সবই নগর নেতারা। কিন্তু খুবই ভালো এটা যে নগর নেতাদেরকে উদ্যমী করা, তাদেরকে আরো কি বলে তাদেরকে সক্রিয় করার ক্ষেত্রে বিএনপির এই আয়োজনগুলি চোখে পড়ার মতন। নতুন নেতৃত্ব সামনে আসছে জনসভাগুলোতে, এটাও একটা ভালো দিক। সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি এত কিছু পরও হাল ছেড়ে দেয়নি। এইসব কর্মসূচির মধ্য দিয়ে সেটা কিন্তু তারা প্রমাণ করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।